হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আমি আমার আগের ভিডিওগুলোতে চাহিদা চ্যাপ্টারটার উপরে অনেক কিছু বলেছি। চাহিদা রেখা কি, চাহিদা রেখা কিভাবে অঙ্কন করতে হয়। তো আগের ভিডিওগুলো যারা এখনো দেখে উঠতে পারোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবে। আমি আমার আগের ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাহিদা রেখা নিম্নমুখী হয় কেন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বহু ছেলে মেয়ে আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার, চাহিদা রেখা কেন নিম্নমুখী হয়, এর অ্যাকচুয়াল কারণটা কি সেটা আমরা বুঝে উঠতে পারছি না সঠিকভাবে। বিভিন্ন বইতে বিভিন্নভাবে বলা আছে, কিন্তু এর সঠিক কারণটা কি, সঠিক ব্যাখ্যাটা কি, সেটা সবার কাছে বোধগম্য হচ্ছে না ঠিকভাবে। তো তারা অনেক করে রিকোয়েস্ট করেছে যে স্যার, চাহিদা রেখা কেন নিম্নমুখী হয় এই সম্পর্কে আমাদের একটা ভিডিও বানান। তো আজকে সেই ভিডিও নিয়ে এসেছি। একটা জিনিস তোমাদের বলি, আমরা সবাই চাহিদা রেখা মোটামুটি কি জিনিস, কিভাবে আঁকতে হয়, কিভাবে ড্র করতে হয় সেটা শিখে গেছি। আমাদের স্ক্রিনের ডান দিকে দেখো, আমরা একটা চাহিদা রেখা ড্র করে রেখেছি। এই স্ক্রিনের যে চাহিদা রেখা যে ড্র করেছি, এর চাহিদা রেখাটির যে অনুভূমিক অক্ষ, সেখানে আমরা দ্রব্যের চাহিদা পরিমাপ করছি। আর উল্লম্ব অক্ষ, যেটাকে আমরা বলি ভার্টিক্যাল অ্যাক্সিস, সেখানে আমরা দ্রব্যের দামটাকে পরিমাপ করছি। দেখতে পাচ্ছ, হরাইজন্টাল অ্যাক্সিসে দ্রব্যের চাহিদা এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে দ্রব্যের দাম পরিমাপ করছি। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, কেন নিম্নমুখী হয় চাহিদা রেখা সেটা আমি পরে বলছি, কিন্তু তার আগে একটা বেসিক জিনিস তোমরা জেনে রাখো যে আমরা এইখানের এই গ্রাফের অনুভূমিক অক্ষে যেটা পরিমাপ করছি এবং উল্লম্ব অক্ষে যেটা পরিমাপ করছি, এই দুটো বিষয়ের মধ্যে সম্পর্কটা যদি ব্যস্তানুপাতিক বা ইনভার্স হয়, তাহলে এই দুটো সম্পর্ককে দেখিয়ে আমরা যে কার্ভটা পাবো সেই কার্ভটা অবশ্যই কিন্তু নিম্নমুখী হতেই হবে। ঠিক আছে? তো আমরা এই ল অফ ডিমান্ডের মাধ্যমেই তো ডিমান্ড কার্ভটা ড্র করি। তো ল অফ ডিমান্ডে আমরা দেখেছি যে কোনো দ্রব্যের দামের সঙ্গে সেই দ্রব্যের চাহিদার একটা ইনভার্স রিলেশন আছে। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে যায়, আবার দাম কমলে চাহিদা বেড়ে যায়। এখানেও আমরা দেখতে পাচ্ছি, দেখো এই গ্রাফে দাম যখন 6 টাকা ছিল, দেখতে পাচ্ছ, দাম যখন 6 টাকা ছিল তখন চাহিদা ছিল, গ্রাফে দেখো আমরা স্ক্রিনে দেখাচ্ছি, তখন চাহিদা ছিল 2 একক, অনলি 2। এবার দাম যখন কমে হয়ে গেল 3, অনেকটা দাম কমে গেল, হয়ে গিয়ে হলো 3, তখন চাহিদা 2 থেকে বেড়ে হয়ে গেল 4, দেখতে পাচ্ছ। আবার দাম যখন 3 থেকে কমে 1 হয়ে গেল, তখন চাহিদা 4 থেকে বেড়ে 8 হয়ে গেল। এখন এই পয়েন্টগুলো, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই পয়েন্টগুলো জুড়ে জুড়ে আমরা ডিমান্ড কার্ভ পেয়েছি। ঠিক আছে? তো এই ডিমান্ড কার্ভ যে কার্ভটা আমি পেলাম, সেই কার্ভটা আমরা দেখতে পাচ্ছি লেফট থেকে রাইটে একটা ডাউনওয়ার্ড স্লোপিং, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী। তাহলে আমরা দেখছি যে এই ভার্টিক্যাল অ্যাক্সিসে, এই গ্রাফের ভার্টিক্যাল অ্যাক্সিসে যা মেজার করছি আর হরাইজন্টাল অ্যাক্সিসে যেটা মেজার করছি, সেই মেজারমেন্টের মধ্যে এই দুটো জিনিসের মধ্যে যদি ইনভার্স রিলেশন থাকে, তাহলে অবশ্যই যে কার্ভটা আমরা পাবো সেটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। এখন প্রশ্ন হলো, তাহলে আমাকে চাহিদা রেখা নিম্নমুখী কেন, এইটা যদি আমাকে বোঝাতে হয় বা বলতে হয় ব্যাখ্যা, তাহলে আমার সবসময় বলতে হবে যে কি কি কারণে এই দ্রব্যের দামের সঙ্গে সেই দ্রব্যের চাহিদার ব্যস্তানুপাতিক সম্পর্কটা কি কি কারণে হয়ে থাকে। সেই কারণগুলো আমি যদি দেখাতে পারি, তাহলেই কিন্তু আমি বলতে পারবো যে চাহিদা রেখা কেন নিম্নমুখী হয়। চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ইংলিশে বলে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আর একটা আছে আয় প্রভাব, যাকে ইংলিশে বলে ইনকাম এফেক্ট। আর একটা কারণে চাহিদা রেখা নিম্নমুখী হয়, যেটাকে বলে পরিবর্ত প্রভাব, যাকে ইংলিশে বলে সাবস্টিটিউট এফেক্ট। আর একটা হচ্ছে ক্রেতার সংখ্যার পরিবর্তন, যাকে বলে ইংলিশে চেঞ্জ অফ নাম্বার অফ কনজিউমার। আর একটা হচ্ছে দ্রব্য ব্যবহারের পরিবর্তন, সেটা হচ্ছে ইউজ অফ ডিফারেন্ট গুডস। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার কারণ। এখন আমাদের এইগুলো ডিটেলসে বুঝতে হবে যে কেন চাহিদা রেখা নিম্নমুখী হয়ে পড়ে। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট পয়েন্ট যেটা আমরা বলেছিলাম, ক্রমহ্রাসমান উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন প্রান্তিক উপযোগ এই জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। যদিও আমি এর পরে একটা ভিডিও বানাবো প্রান্তিক উপযোগ কি, তবে এখন মোটামুটি জেনে রাখো প্রান্তিক উপযোগকে আমরা বলতে পারি কি, অতিরিক্ত 1 একক কোনো দ্রব্য ভোগ করলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন আমরা প্রান্তিক উপযোগ বিধিতে দেখি যে প্রান্তিক উপযোগ, একটা মানুষ যখন কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে, তখন সেই ভোগ করতে করতে সেই দ্রব্যটার প্রতি ইউনিট থেকে প্রাপ্ত উপযোগ ধীরে ধীরে কমে আসতে থাকে। সেই জন্য এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। তো এই প্রান্তিক উপযোগ নিয়ে আমরা পরে আলোচনা করব, এখন একটু বলে রাখি
যে দেখো এই প্রান্তিক উপযোগের ধারণাটা একদম সাধারণ ব্যাপার থেকে এসছে, যে আমরা জানি কোনো জিনিসটা যখন আমরা প্রথম ব্যবহার করি তখন সেই জিনিসটা আগে কোনোদিন করিনি বা আগে কোনোদিন সেই জিনিসটা ইউজই করিনি, তখন সেই জিনিসটা ইউজ করবার বা ভোগ করবার আকাঙ্ক্ষা আমাদের খুব বেশি থাকে, ঠিক আছে? এবং দ্রব্যটা যখন তারপরে আমরা আরো বেশি বেশি করে ভোগ করতে শুরু করি এবং তখন আমাদের ওই দ্রব্যটা পাওয়ার বা ভোগ করার ইচ্ছা আস্তে আস্তে কমে যেতে থাকে। তো দ্রব্যটা ভোগ করার ইচ্ছা যত আমাদের কমতে থাকবে তত ওই দ্রব্যটির প্রান্তিক উপযোগও আমাদের কাছে কমে যাবে। এখন প্রশ্ন হলো, যে জিনিস আমরা বেশি করে পেতে চাই বা ভোগ করতে চাই সেই জিনিসের জন্য আমরা বেশি দাম দিতে রাজি থাকি, কিন্তু যে জিনিস আমরা বেশি করে পেতে চাই না বা আমাদের পাওয়ার ইচ্ছে অনেকটা কমে গেছে যে জিনিসটা, সেই জিনিসটার জন্য আমরা বেশি দাম দিতে চাইবো না। ন্যাচারাল ব্যাপার, যে জিনিসের দাম বেশি হবে, যে জিনিসের প্রতি আমাদের আকাঙ্ক্ষা বা ইচ্ছা বেশি হবে সেই জিনিসটার জন্য আমরা দাম বেশি দেব। আবার যে জিনিসটার প্রতি আমাদের আকাঙ্ক্ষা বা ইচ্ছা কম থাকবে সেই জিনিসটার জন্য আমরা দাম কম দেব। তা এখন কি বলছে দেখো, এখানে লিখেছে কোন দ্রব্যের ভোগ বা চাহিদা বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ যখন আমরা কোনো দ্রব্য ক্রমাগত বেশি করে ভোগ করতে থাকি তখন কি হয়, ওই দ্রব্যের প্রান্তিক উপযোগিতা ক্রমশই হ্রাস পেতে থাকে, ওই দ্রব্যটির প্রান্তিক উপযোগিতা আমাদের কাছে ধীরে ধীরে কমতে থাকে। এর ফলে ক্রেতা ওই দ্রব্যটির জন্য ক্রমশই কম দাম দিতে থাকে। যে জিনিসের প্রতি আমার আকাঙ্ক্ষা বা ভোগ করার ইচ্ছা কম সেই জিনিসটার জন্য আমি দামও দেবো কম। তো এক্ষেত্রে ক্রেতা যখন দ্রব্যটা বেশি করে ভোগ করতে থাকে তখন সেই দ্রব্যটির প্রতি তার আকাঙ্ক্ষা কমতে থাকে এবং সেই দ্রব্যটার জন্য কম দাম দিতে রাজি থাকে। তাহলে একটা জিনিস দেখা গেল কি, দ্রব্যটার দাম যদি কমে যায় বা কম দাম দিতে থাকে তাহলে ক্রেতা দ্রব্যটি আরেকটু বেশি করে ভোগ করবে। অর্থাৎ দাম যখন কমবে তখনই কিন্তু ক্রেতা দ্রব্যটি বেশি করে ভোগ করবে। কি বলছে দেখো, দ্রব্যের প্রান্তিক উপযোগিতা ক্রমশই হ্রাস পেতে থাকবে, ফলে ক্রেতা দ্রব্যটির জন্য ক্রমশই কম দাম দিতে থাকবে। চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার একটি প্রধান কারণ হলো এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণেই কিন্তু ক্রেতা, যেহেতু ক্রেতার কাছে দ্রব্যটি ভোগের ইচ্ছা ধীরে ধীরে কমে যায়, তাই জন্য ক্রেতা দ্রব্যটির জন্য কম দাম দিতে রাজি থাকে। অর্থাৎ ক্রেতা তখন ভাবে দ্রব্যটি তখনই আমরা বেশি করে ভোগ করব যখন দ্রব্যটির দাম কমতে শুরু করবে। অর্থাৎ দেখো আরেকটা কথা বলি, অধ্যাপক মার্শালের মতে বা মার্শালের উপযোগিতার তত্ত্বে আমরা যে ক্রেতার ভারসাম্য পাই সেখানে আমাদের বলা ছিল যে কোনো দ্রব্যের দামের সঙ্গে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগিতার পরস্পর যদি সমান হয় তাহলেই কিন্তু সেখানে ক্রেতা ভারসাম্য অর্জন করে। ভারসাম্য কথার অর্থ হচ্ছে ক্রেতা যে পরিমাণ দ্রব্য ভোগ করলে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাবে, সবচেয়ে বেশি উপযোগিতা পাবে, সেই পরিমাণ দ্রব্যকে আমরা ভারসাম্য দ্রব্য বলি। তো মার্শালের ভারসাম্যের ক্রেতার ভারসাম্যের আলোচনায় মার্শাল বলেছিলেন যে দ্রব্যের দাম সেই দ্রব্যের প্রান্তিক উপযোগিতার সাথে যদি সমান হয়, কোন দ্রব্যের দাম যদি সেই দ্রব্যের প্রান্তিক উপযোগিতার সাথে সমান হয় তাহলেই কিন্তু ক্রেতা ভারসাম্য অর্জন করবে। এখন যদি দ্রব্যটির দাম কমে আসে, দাম যদি কমে যায় তাহলে ক্রেতারকে ভারসাম্যে আসার জন্য ক্রেতার ভারসাম্যে বজায় রাখতে গেলে দ্রব্যের প্রান্তিক উপযোগিতাও কমতে থাকে, ঠিক আছে? কোন দ্রব্যের দাম কমলে ভারসাম্যে আসার জন্য ওই দ্রব্যটির প্রান্তিক উপযোগও কমাতে হবে। আর দ্রব্যটির প্রান্তিক উপযোগ কখন কমবে, না যখন ক্রেতা দ্রব্যটি খুব বেশি বেশি পরিমাণে ভোগ করা শুরু করবে। তাহলে এই কথায় বলা গেল কি, দ্রব্যটা ক্রেতা তখনই বেশি করে ভোগ করবে যখন দ্রব্যটির প্রান্তিক উপযোগিতা কমতে থাকবে, আর প্রান্তিক উপযোগিতা কমার সাথে সাথে কমবে কখন, না যখন দামটা কমে আসবে। বা উল্টোভাবে বললে দামটা কমার সাথে সাথে ক্রেতা তার প্রান্তিক উপযোগও কমাবে তার ভারসাম্য বজায় রাখার জন্য। অর্থাৎ আর প্রান্তিক উপযোগ তখনই কমবে যখন কিনা ক্রেতা দ্রব্যটি বেশি করে ভোগ করবে। তাহলে দেখা যাচ্ছে কোন দ্রব্যের দাম কমলে ক্রেতা ভারসাম্যে আসার জন্য সেই দ্রব্যের প্রান্তিক উপযোগিতাও কমাতে থাকে, আর প্রান্তিক উপযোগিতা তখনই কমবে যখন ক্রেতা দ্রব্যটি বেশি বেশি করে ভোগ করবে। অর্থাৎ দাম কমলে ক্রেতা দ্রব্যটি বেশি করে ভোগ করবে, অর্থাৎ দ্রব্যের চাহিদা বেড়ে যাবে। এই কারণেও কিন্তু চাহিদা রেখাটি নিম্নমুখী হয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম, মূল কথা হলো যে কোনো দ্রব্যের দাম কমলে সেই দ্রব্যটির প্রান্তিক উপযোগও কমতে থাকে। আর প্রান্তিক উপযোগ কখন কমবে, যখন ক্রেতা দ্রব্যটি বেশি করে ভোগ করবে বা বেশি করে কিনবে। অর্থাৎ কোনো দ্রব্যের দাম কমার সাথে সাথে ওই দ্রব্যটি ক্রেতা বেশি করে ভোগ করবে, তার কারণ ওই দ্রব্যটির প্রান্তিক উপযোগিতাও কমতে থাকবে। আর প্রান্তিক উপযোগিতা কমা মানে দ্রব্যটি বেশি বেশি করে ভোগ করা। তাহলে দ্রব্যটির যখনই দাম কমছে তখনই ক্রেতা তার ভারসাম্য বজায় রাখার জন্য প্রান্তিক উপযোগিতা কমানোর জন্য দ্রব্যটি বেশি বেশি করে ভোগ করতে থাকবে। অর্থাৎ দাম কমলে দ্রব্যটির চাহিদা বেড়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে দ্রব্যটির দামের সঙ্গে দ্রব্যটির চাহিদার একটি ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। এই জন্য চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী হয়ে পড়ছে। এরপরে রয়েছে আয় প্রভাব। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আয় প্রভাবের কারণেও চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী হয়। অ্যাকচুয়ালি আমরা চাহিদা রেখা অঙ্কনের সময় ধরে নিই
যে ক্রেতার আর্থিক আয় স্থির আছে, ঠিক কথা। কিন্তু এটা জেনে রাখো, আর্থিক আয় স্থির হলেও কোনো দ্রব্যের যদি দাম হ্রাস পায় তাহলে কি হবে, ক্রেতার কিন্তু প্রকৃত আয় বেড়ে যায়। অর্থাৎ ক্রেতা আগের তুলনায় ওই দ্রব্যটি, প্রকৃত আয় বেড়ে যাওয়ার ফলে ক্রেতা আগের তুলনায় ওই দ্রব্যটি বেশি পরিমাণে ভোগ করতে পারে বা কিনতে পারে। এখন ব্যাপার হলো এই প্রকৃত আয় কি? আর্থিক আয় মানে হচ্ছে অর্থের মূল্যে, টাকার মূল্যে যে আয়টা ক্রেতা করছে। ধরো ক্রেতা 100 টাকা আয় করে, 100 টাকা হচ্ছে তার আর্থিক আয়। কিন্তু আগে হয়তো জিনিসটার দাম ছিল 50 টাকা, তখন ক্রেতা ওই 100 টাকা দিয়ে 50 টাকা কেজি দরে 2 কেজি দ্রব্যটা কিনতে পারছিল। কিন্তু এখন দ্রব্যটির দাম 50 থেকে কমে 25 হয়ে গেল। তাহলে ক্রেতা কি করবে? ক্রেতার মোট আয় কিন্তু 100 টাকাই আছে, কিন্তু দ্রব্যটির দাম 50 টাকা থেকে 50 টাকা কেজি থেকে 25 টাকা কেজিতে নেমে গেল। তাহলে ক্রেতা আগে 100 টাকা খরচ করে 50 টাকা কেজি দরে 2 কেজি কিনতে পারছিল। এখন ক্রেতা ওই 100 টাকা, একই টাকা ওই 100 টাকা খরচ করে 25 টাকা কেজি দরে 4 কেজি দ্রব্যটি কিনতে পারবে। তাহলে কি দেখা গেল? ক্রেতার আর্থিক আয় স্থির থাকা সত্ত্বেও দ্রব্যটির দাম কমে যাওয়ার জন্য ক্রেতা ওই একই আয় থেকে দ্রব্যটি বেশি পরিমাণে কিনতে পারছে। তো এই যে ক্রেতার আয়, আর্থিক আয় একই থাকা সত্ত্বেও দাম কমে যাওয়ার ফলে ক্রেতা যে দ্রব্যটি আগের তুলনায় বেশি কিনতে পারছে, অর্থাৎ ক্রেতার প্রকৃত আয় বৃদ্ধি পেয়ে গেল। এবং আমরা জানি কোনো লোকের আয় বেড়ে গেলে লোকে সেটা বেশি পরিমাণে কেনে। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে কোনো দ্রব্যের দাম কমলে ক্রেতার প্রকৃত আয় বেড়ে গেল এবং ক্রেতার প্রকৃত আয় বেড়ে যাওয়ার ফলে ক্রেতা আগের তুলনায় দ্রব্যটি বেশি পরিমাণে ক্রয় করতে থাকবে, অর্থাৎ দ্রব্যটির চাহিদা বাড়বে। তাহলে দেখা গেল কি, দ্রব্যটির দাম কমে গেলে দ্রব্যটির চাহিদা বেড়ে গেল। তো এইভাবে কোনো দ্রব্যের চাহিদা বৃদ্ধিকে আমরা বলে থাকি আয় প্রভাব। বোঝা গেছে? এরপরে আর একটা কারণ হচ্ছে চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার, সেটা হচ্ছে পরিবর্ত প্রভাব। পরিবর্ত প্রভাবে কি বলছে? বলছে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে ক্রেতার কাছে দ্রব্যটি তুলনামূলকভাবে অধিকতর সুলভে ক্রয় করা সম্ভব হয়। হ্যাঁ, এটা ঠিক। অন্যান্য দ্রব্যগুলোর দাম একই আছে, ক্রেতার আয়ও একই আছে, কিন্তু কোনো একটা দ্রব্যের দাম হঠাৎ একটু কমে গেল, তাহলে যে দ্রব্যটা দাম কমে গেল ক্রেতা সেই দ্রব্যটা বেশি করে কিনতে পারবে। তাই সেটাই বলছে যে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে ক্রেতার কাছে দ্রব্যটি তুলনামূলকভাবে অধিকতর সুলভে ক্রয় করা সম্ভব হয়। সুতরাং ক্রেতা অন্যান্য জিনিসের তুলনায়, ক্রেতা কি করবে তখন? অন্যান্য জিনিসের তুলনায়, যেগুলোর দাম হ্রাস পায়নি সেই অন্যান্য জিনিসগুলোর তুলনায় যে দ্রব্যটির দাম কমে গেল সেই দ্রব্যটি একটু বেশি পরিমাণে ক্রয় করতে থাকবে। অর্থাৎ এখানে কি হলো, যে দ্রব্যটির দাম হ্রাস পেল ক্রেতা অন্যান্য দ্রব্যের তুলনায় সেই দ্রব্যটি একটু বেশি পরিমাণে কিনতে শুরু করবে। অর্থাৎ দেখা গেল যে দ্রব্যের দাম কমলো সেই দ্রব্যটা ক্রেতা একটু বেশি পরিমাণে কিনছে। এইটাকে বলা হয় পরিবর্ত প্রভাব। এই পরিবর্ত প্রভাবের ফলেও কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে কিন্তু ক্রেতা ওই দ্রব্যটির চাহিদা বেশি, ক্রেতার কাছে ওই দ্রব্যটির চাহিদা বেশি হয় বা ক্রেতা ওই দ্রব্যটি একটু বেশি পরিমাণে কেনে। সেই কারণে চাহিদা রেখাটি কিন্তু নিম্নমুখী হয়, যেটাকে আমরা বলি পরিবর্ত প্রভাব বলি। ঠিক আছে? এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রেতার সংখ্যার পরিবর্তন। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্রেতার সংখ্যার পরিবর্তনের কারণেও ক্রেতা দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায় বা দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দেখো কি বলছে, কোন দ্রব্যের দাম হ্রাস পেলে, কোন দ্রব্যের দাম যদি হ্রাস পায় ক্রেতারা অধিক সংখ্যায় ওই দ্রব্যটি ক্রয় করতে ভিড় করে। এমনিতে যদি হঠাৎ কোনো দ্রব্যের দাম কমে যায় তাহলে ক্রেতারা দ্রব্যটা একটু বেশি পরিমাণে কিনতে শুরু করে। এমনকি যাদের ক্যাপাসিটির বাইরে ছিল, যারা এখনো ওই দ্রব্যটি কিনছিল না, এই যে এমনকি যারা আগে ওই দ্রব্যটি ক্রয় করতেন না, দাম কমে যাওয়ার ফলে তারাও ওই দ্রব্যটি এখন ক্রয় করতে ভিড় করেন বা শুরু করেন। এর ফলে কি হয়, বাজারে দ্রব্যটির মোট চাহিদা অনেকটা বেড়ে যায়। এইভাবে যদি কোনো দ্রব্যের দাম কমলে পরে কি হচ্ছে, নতুন দাম কমলে পরে কি হচ্ছে, যারা পুরনো ক্রেতা ছিল তারা তো বেশি পরিমাণে কিনছেই, তার সঙ্গে নতুন ক্রেতারাও কিন্তু আরো বেশি পরিমাণে কিনতে থাকছে। তাহলে দেখা যাচ্ছে দাম কমলে পরেই সেই দ্রব্যটির চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে এবং দাম কমলে পরে চাহিদা বাড়ছে বলেই চাহিদা রেখা কিন্তু নিম্নমুখী হয়ে থাকছে। আর একটা পয়েন্ট হয়েছে, লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে দ্রব্যের ব্যবহারের পরিবর্তন। দ্রব্যের ব্যবহারের পরিবর্তনের ফলেও চাহিদার রেখা নিম্নমুখী হয়ে থাকে। যে সমস্ত দ্রব্যের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে, যেমন ধরো ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটির প্রচুর ধরনের ব্যবহার আছে। ইলেকট্রিসিটি, আজকালকার যুগে ইলেকট্রিসিটি ছাড়া কিছু ভাবাই যায় না। লাইট, পাখা, টিভি, ফ্রিজ, এসি, এমনকি বড় বড় মেশিন, এমনকি ট্রেন, কম্পিউটার, এভরিথিং কিন্তু, মোবাইল চার্জ, সবকিছু কিন্তু বিদ্যুৎ ছাড়া সম্ভব নয়। তাই একটা বিদ্যুতের কিন্তু বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। তো এই সমস্ত, যে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে বহুল ব্যবহার রয়েছে, প্রচুর ধরনের ব্যবহার রয়েছে, সেই সমস্ত এবং খুবই যেগুলো প্রয়োজনীয় দ্রব্য, সেই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে সামান্য যদি দাম কমে তাহলে যে সমস্ত ক্রেতারা কিনতে পারছিল না, তাদের ক্যাপাসিটির বাইরে ছিল, তারাও কিন্তু সঙ্গে সঙ্গে দ্রব্যটি কিনতে রাজি হয়ে যায় এবং বেশি পরিমাণে দ্রব্যটি কেনে। তাহলে এক্ষেত্রে দেখা যাবে কি, যে সমস্ত দ্রব্যের বহুল ব্যবহার রয়েছে সেই সমস্ত দ্রব্যের যদি সামান্য দাম হ্রাস পায়, কমে,
তাহলে কিন্তু সেই দ্রব্যের চাহিদা অনেকটা বেড়ে যায়। অর্থাৎ দাম সামান্য কমলেও চাহিদা কিন্তু অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ দাম কমলে চাহিদা বেড়ে যাবে। তাই জন্য চাহিদা রেখা কিন্তু নিম্নমুখী হয়ে থাকে বাম দিক থেকে ডান দিকে। তো এটাই হচ্ছে চাহিদা রেখা কেন নিম্নমুখী হয় তার ব্যাখ্যা। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলো এবং তোমাদের কাছে ক্লিয়ার করে বলতে পারলাম কেন চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী হচ্ছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে এবং লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এইটুকু বলেই আমি শেষ করলাম। ধন্যবাদ।